ইতিহাসে এমন কিছু যুদ্ধ আছে যা শুধু জেতার জন্য মনে রাখা হয় না, মনে রাখা হয় তার অবিশ্বাস্য কৌশলের জন্য। ওয়ালাজাহারের যুদ্ধ ঠিক এমনই একটা ঘটনা, যেখানে একজন কমান্ডার একটা প্রায় অসম্ভব কৌশল ব্যবহার করে এক বিশাল পরাশক্তিকে নতজানু করেছিলেন। চলুন আজ আমরা ডুব দিই সেই অবিশ্বাস্য কাহিনীর গভীরে। একজন আরব কবির এই কথাগুলো আচ্ছা, শাসনীয় সাম্রাজ্যের মনোভাবটা তখন ঠিক এরকমই ছিল। যখন তাদের দোরগোড়ায় আক্রমণকারীরা হানা দিয়েছিল, তখন তাদের প্রতিক্রিয়াও ছিল ঠিক এমনই হিংস্র আর প্রতিশোধপরায়ণ। সময়টা ৬৩৩ খ্রিস্টাব্দের মে মাস, মেসোপটেমিয়ার তপ্ত সমভূমি। আর অবিশ্বাস্য ব্যাপার হল, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সাসানীয় সাম্রাজ্যের দুটো বিশাল সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ভাবা যায়, যেটা শুরু হয়েছিল একটা সাধারণ সীমান্ত সংঘর্ষ হিসাবে, সেটাই এখন পুরো সাম্রাজ্যের অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে। সাসানীয় রাজদরবারে আক্রমণকারীদেরকে তাচ্ছিল্য করে বলা হতো মরুভূমির খালি পায়ের টিকটিকি খাদক। কিন্তু দেখুন, সেই তারাই এখন সাম্রাজ্যের শস্যভাণ্ডার মানে ইরাকের দরজা ভেঙে ঢুকে পড়েছে। এই অপমানটা ছিল অসহ্য, আর তাই প্রতিশোধের আগুন জ্বলছিল দাউ দাউ করে। আর এই অপমানের জবাব দিতে সাসানীয় সম্রাট একটা ভয়ঙ্কর পরিকল্পনা করলেন। তিনি শুধু একটা নয়, বরং দুটো সেনাবাহিনী পাঠালেন। উদ্দেশ্য ছিল একটাই, সংখ্যা আর কৌশল দিয়ে আক্রমণকারীদের শুধু হারানো নয়, একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া। এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছিল হ্যামার অ্যান্ড অ্যানভিল বা হাতুড়ি ও নেহাই। তো প্ল্যানটা ছিল একেবারে ক্লাসিক আর শুনতে খুবই নিশ্চিত। প্রথম কাজটা হলো, আন্দারঝাগারের নেতৃত্বে প্রথম সেনাবাহিনীটা ওয়ালাজাহাতে মুসলিমদের আটকে ফেলবে, একটা অচল অবস্থা তৈরি করবে। আর ঠিক তখনই বামানের নেতৃত্বে আরও শক্তিশালী একটা এলিট ফোর্স উত্তর দিক থেকে এসে মুসলিমদের পাশে আক্রমণ করবে। ফলাফল, আক্রমণকারীরা হাতুড়ি আর নেহাইয়ের মাঝখানে স্যান্ডউইচ হয়ে যাবে। পরিস্থিতিটা একবার ভাবুন। একদিকে সাসানীয়দের হাতে বিশাল সম্পদ, ভারী বর্ম পরা পদাতিক বাহিনী আর দুটো পূর্ণাঙ্গ সেনাবাহিনী, আর অন্যদিকে মুসলিমদের ভরসা বলতে ছিল শুধু তাদের গতি আর যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা, সাথে মাত্র একটা বাহিনী। মানে খালিদ ইবনে আল ওয়ালিদের জন্য অবস্থাটা ছিল খুবই প্রতিকূল। আর পারস্যের কমান্ডার আন্দারজাঘারের আত্মবিশ্বাস তো ছিল আকাশে। তার কথা শুনলেই বোঝা যায় তিনি কি ভাবছিলেন। তিনি বলেছিলেন, আসতে দাও ওদের, ওরা হলো মাকড়সার জালে আটকে পড়া মাছির মতো। যত ছটপট করবে আমাদের বাঁধন তত শক্ত হবে। কিন্তু খালিদের একটা জিনিস ছিল যা সাসানীয়রা কল্পনাও করতে পারেনি, তার গুপ্তচর নেটওয়ার্ক। মরুভূমির আনাচে কানাচে ছড়িয়ে থাকা এই গুপ্তচররা খবর নিয়ে এলো যে একটা নয়, দুটো বিশাল সেনাবাহিনী এগিয়ে আসছে। খালিদ সঙ্গে সঙ্গে বুঝে গেলেন তিনি একটা মারাত্মক ফাঁদে পড়তে চলেছেন, আর সেই ফাঁদটা বন্ধ হওয়ার আগেই তাকে কিছু একটা করতে হবে। তো এখন প্রশ্নটা হলো, একজন কমান্ডার কিভাবে একই সাথে দুটো বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে লড়তে পারেন? এটা তো প্রায় অসম্ভব একটা কৌশলগত চ্যালেঞ্জ, তাই না? খালিদের উত্তরটা ছিল একেবারে চমকে দেওয়ার মতো আর ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ। তিনি দুটো বাহিনীর সাথে লড়তেই গেলেন না। তার কথা ছিল, দ্বিতীয়জন তার জুতোর ফিতে বাঁধার আগেই আমাদের প্রথম শত্রুকে আঘাত করতে হবে। তিনি বাহমানের এলিট ফোর্সকে পুরোপুরি উপেক্ষা করে বিদ্যুৎ গতিতে আন্দারজাঘারের বাহিনীর দিকে এগিয়ে গেলেন একটা চূড়ান্ত লড়াইয়ের জন্য। খালিদের পরিকল্পনাটা যে কি পরিমাণ ঝুঁকিপূর্ণ ছিল, সেটা এই একটা সংখ্যায় বলে দেয়, ৪,০০০। তিনি তার প্রায় অর্ধেক অশ্বারোহী মানে ৪,০০০ সৈন্যকে একটা অতি গোপন মিশনে পাঠিয়ে দিলেন। এই সিদ্ধান্তের ফলে যুদ্ধক্ষেত্রে তার নিজের বাহিনী কিন্তু আরও দুর্বল হয়ে পড়ল। আর সেই লুকিয়ে রাখা অশ্বারোহীদের প্রতি খালিদের নির্দেশটা শুনুন, কি ঠান্ডা মাথার নির্দেশ! ততক্ষণ অপেক্ষা করবে যতক্ষণ না শত্রু মনে করছে যে সে জিতে গেছে। আমার ইশারার জন্য অপেক্ষা করবে। ব্যাস, এই একটা কথাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ওয়ালাজাহারের যুদ্ধক্ষেত্রের ছবিটা একবার কল্পনা করুন। একদিকে সাসানীয়দের ভারী বর্মপরা পদাতিক বাহিনী একটা দুর্ভেদ্য দেয়ালের মতো এগিয়ে আসছে, আর অন্যদিকে মুসলিমদের হালকা কিন্তু দ্রুতগতির পদাতিক বাহিনী। দুই দলের মধ্যে শুরু হলো এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী সংঘর্ষ।
যুদ্ধের প্রথম পর্যায়, আর এখানেই খালিদ তার প্রথম চালটা চাললেন। তিনি তার সেনাবাহিনীর কেন্দ্রভাগকে ইচ্ছে করে নিয়ন্ত্রিতভাবে পিছু হটতে বললেন। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যেন মুসলিম বাহিনী ভয় পেয়ে পিছু হটছে আর তাদের লাইন ভেঙে যাচ্ছে। ফলে তাদের সারিটা একটা অর্ধচন্দ্রের মতো বেঁকে গেল। আর আন্দার জাঘার ঠিক সেটাই করলেন যা খালিদ চেয়েছিলেন। বিজয়ের গন্ধ পেয়ে তিনি সব সাবধানতা ভুলে গেলেন আর তার বাহিনীকে ওই ফাঁকা জায়গায় ঝাঁপিয়ে পড়তে বললেন। পারস্য বাহিনী যেই না ওই অর্ধচন্দ্রাকার পকেটের মধ্যে ঢুকে পড়ল, তাদের নিজেদের ফরমেশন আরও ঘন আর সংকুচিত হয়ে গেল। ফাঁদ পাতা হয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে যখন পারস্যরা জয়ের স্বপ্ন দেখছে, খালিদ তার আসল তাসটা খেললেন। পাহাড়ের পেছন থেকে বেরিয়ে এলো সেই ৪,০০০ লুকিয়ে থাকা অশ্বারোহী, আর তারা বজ্রের মতো ঝাঁপিয়ে পড়ল পারস্য বাহিনীর একেবারে অরক্ষিত পেছনের অংশে। পারস্য বাহিনীর জন্য এটা ছিল এক সত্যিকারের দুঃস্বপ্ন। একই সাথে যে মুসলিম পদাতিকরা পিছু হটছিল তারা হঠাৎ ঘুরে দাঁড়াল এবং প্রচণ্ড বিক্রমে পাল্টা আক্রমণ শুরু করল। মুসলিম বাহিনীর দুই পাশের সৈনিকরাও এগিয়ে এসে পারস্য বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলল। ফাঁদটা এবার পুরোপুরি বন্ধ হয়ে গেল। সামরিক ইতিহাসে এই কৌশলটার একটা বিশেষ নাম আছে, ডাবল এনভেলপমেন্ট। মানে একটা ছোট বাহিনী একটা বড় বাহিনীকে দুই পাশ থেকে আক্রমণ করে পুরোপুরি ঘিরে ফেলে। এটাকে সামরিক কৌশলের শিখর বলে মনে করা হয়, যা এর আগে বিখ্যাত সেনাপতি হ্যানিবাল ক্যানির যুদ্ধে ব্যবহার করে ইতিহাস তৈরি করেছিলেন। ফাঁদের ভেতরে কি ঘটছিল তা কল্পনা করাও কঠিন। পারস্যের যে সুশৃঙ্খল সেনাবাহিনী, সেটা এক মুহূর্তে দিকবিদিক জ্ঞানশূন্য একদল আতঙ্কিত মানুষে পরিণত হল। পালানোর কোনো রাস্তা ছিল না। যুদ্ধটা পরিণত হল এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডে। তো ফলাফলটা কি দাঁড়ালো? সাসানীয় সেনাবাহিনী বলতে গেলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। খুব কম লোকই পালাতে পেরেছিল। আর কমান্ডার আন্দার জাঘার, তিনি কোনো মতে পালিয়ে তো বাঁচলেন, কিন্তু তার শেষটা হল আরও মর্মান্তিক। তিনি মরুভূমিতে পথ হারিয়ে ফেলেন এবং তৃষ্ণায় একাকী মৃত্যুবরণ করেন। যে মরুভূমিকে তিনি তাচ্ছিল্য করেছিলেন, সেই মরুভূমির বুকেই তার জীবন শেষ হল। এটা ছিল সাসানীয়দের জন্য পরপর ৩ নম্বর সেনাবাহিনীর পরাজয়। আর খালিদ ইবনে আল-ওয়ালিদের এই কৌশল, এটা এতটাই নিখুঁত ছিল যে পরের ১০০০ বছর ধরে মিলিটারি বিশেষজ্ঞরা এটা নিয়ে গবেষণা করেছেন। ওয়ালাজাহার বিজয়টা ছিল এক কথায় নিরঙ্কুশ। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। যুদ্ধ এখনও থামেনি। মনে আছে তো, সাসানীয়দের আরও একটা সেনাবাহিনী কিন্তু এগিয়ে আসছিল। বাহমানের নেতৃত্বে সে শক্তিশালী এলিট বাহিনীটার কি হল? ওয়ালাজার পরাজয়ের পর উলাইস নামের জায়গায় পারস্যরা তাদের অস্তিত্ব রক্ষার জন্য শেষ সম্বলটুকু দিয়ে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিল। সামনের যুদ্ধটা আর কোনো কৌশলগত মাস্টারপিস ছিল না, ওটা হতে যাচ্ছিল এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ।